Assalamu alaikum, sir. Sir, Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উচ্চতর গণিত অনলাইন প্রথম পত্র ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো। আমাদের আজকের পাঠের বিষয় প্রথম অধ্যায়ে বৃত্ত বা সার্কেল অনুশীলনী 4.2। এটি আমার এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার। গত লেকচারে আমরা স্পর্শক এবং অভিলম্ব সংক্রান্ত কিছু সূত্র দেখে এসেছি এবং তার প্রতিপাদন শিখেছি। আজকেও আমরা তারই ধারাবাহিকতা আরো বেশ কয়েকটি সূত্র দেখব কিভাবে আসে, এবং এরপর থেকে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করার চেষ্টা করব। তো আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে প্রথম অংশটা তোমরা একটু লক্ষ্য করো। একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তে একটা স্পর্শকের সমীকরণ নির্ণয়। তাহলে বহিস্থ একটা বিন্দু থেকে আমরা কিভাবে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব, এই সূত্রটা আমরা আজকে প্রথম দেখব এবং এটা আমরা একটু লক্ষ্য করব। সবাই চিত্রটার দিকে একটু লক্ষ্য করো। এখানে বলা আছে একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের সমীকরণ x² + y² = a²। এই বৃত্তের বহিস্থ, বহিস্থ মানে বৃত্তের বাইরে কোন একটা বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি চিন্তা করি একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে, এটা একটা বৃত্ত, একটু খেয়াল করো চিত্রটার দিকে, এটা একটা ব্লু সার্কেল, যেটা এটা হচ্ছে আমার এই বৃত্ত। যে বৃত্তের কেন্দ্র হচ্ছে 0, 0 বা মূল বিন্দু ও, আমরা যদি চিন্তা করি এটা ও বিন্দু, এবং এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু আমি যদি ধরে নিই, এই বহিস্থ মানে বাইরে একটা বিন্দু, এই বিন্দুটাকে আমরা যদি একটা বহিস্থ বিন্দু হিসেবে চিন্তা করি, যার স্থানাঙ্ক x1 y1, অর্থাৎ ভুজ হচ্ছে x1 এবং কোটি হচ্ছে y1,
তাহলে এই বিন্দু থেকে আমি যে স্পর্শক আঁকবো তার সমীকরণ আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা যায়। এই উপপাদ্যটা আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইতে পড়ে এসেছি। তাহলে আমি যদি বলি এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে এ, বহিস্থ বিন্দু আমি ধরে নিই এটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দু থেকে আমি বৃত্তে পিটি একটা স্পর্শক আঁকলাম এবং পিটি প্রাইম আরেকটা স্পর্শক আঁকলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে দুটো স্পর্শক আঁকলাম এদের সমীকরণটা কি হবে সেটা আমরা আজকে নির্ণয় করব। প্রথম বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণ অনুযায়ী আমরা তার কেন্দ্র এবং ব্যাসার্ধ সহজেই নির্ণয় করতে পারি। কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে a। এবার বৃত্তের যেহেতু বহিস্থ একটা বিন্দু, আমরা যে বিন্দুটাকে ধরেছি পি বিন্দু যার স্থানাঙ্ক x1 y1, তাহলে এই পি বিন্দু দিয়ে আমি যদি একটা স্পর্শক আঁকি তার সমীকরণ হবে y minus y1 equal to mx minus x1, যেখানে x1 y1 হচ্ছে ওই বিন্দুর স্থানাঙ্ক এবং m হচ্ছে ঢাল। তো মাথায় রাখতে হবে m হচ্ছে ওই রেখার ঢাল। তাহলে আমাদের প্রথম কাজ যেটা সম্পন্ন হলো সেটা হচ্ছে আমরা এই যে স্পর্শকের যে সমীকরণ সেই সমীকরণটা তৈরি করে শিখলাম। এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, অর্থাৎ সবগুলোকে একদিকে নিয়ে নিই, অর্থাৎ এই ওয়াইটা মাইনাস হয়ে এই পাশে চলে আসবে এবং এই y1টা মাইনাস এটা প্লাস হয়ে ডান পাশে চলে আসবে। তাহলে লক্ষ্য করো দ্বিতীয় লাইনটা আমাদের এই y মাইনাস y1 এই দুটো অংশকে আমি ডান দিকে সরিয়ে আনলাম, চিহ্নটা পরিবর্তন হয়ে গেল এবং বাম দিকে কিছুই রইল না, তাই এখানে 0। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা সমীকরণ তৈরি করতে হবে, যে সমীকরণটা আমাদের সরল রেখার সমীকরণ, এবং সমীকরণটা এরকম ফরম্যাটে আনতে হবে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমাদেরকে এই ফরম্যাটে এই সমীকরণটা তৈরি করলাম। তাহলে এই ফরম্যাটে এই সমীকরণটা তৈরি করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে সবগুলোকে একদিকে নিয়ে আসলাম। তাহলে যদি আমরা এই সমীকরণটার সাথে কম্পেয়ার করতে চাই বা এই সমীকরণটার মতো করে আমি এখানে লিখতে চাই, তাহলে দেখো এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই লাইনটাকে লক্ষ্য করে দেখো এইভাবে লেখা যায় mx মাইনাস mx1 মাইনাস y প্লাস y1 ইকুয়াল 0। এবং যেখান থেকে আমরা খুব সুন্দরভাবে এটা লিখতে পারি mx মাইনাস y প্লাস y1 মাইনাস mx1 ইকুয়াল 0। দেখো এই সমীকরণটা থেকে আমরা যদি এইভাবে লিখি তাহলে সমীকরণটা এরকম আকৃতিতে চলে আসে। দেখো ax প্লাস by প্লাস c, এই যে দেখো এখানে a হচ্ছে m, এখানে by কিছু নাই, মানে মনে মনে 1 আছে, এটা হচ্ছে b, এবং এই যে বাকি অংশটুকু ধ্রুবপদ, তার মানে আমরা এখান থেকে যে x1 y1 বিন্দুগামী যে সরল রেখাটা, সেই সরল রেখাটাকে আমরা ax প্লাস by প্লাস c এই ফরম্যাটে তৈরি করলাম। এইবার আমাদের এখান থেকে m এর মান বের করতে হবে। m এর মান বের করার জন্য হয়তোবা এটা পরবর্তীতে কোথাও না কোথাও কাজে লাগবে, সেই লক্ষ্যে আমরা এখান থেকে m এর মানটা বের করার জন্য যে কাজটা করতে পারি, সরাসরি এই x মাইনাস x1 কে এই y মাইনাস y1 এর নিচে ভাগ করে নিতে পারি।
তাহলে একদম প্রথম লাইন থেকে আমি কিন্তু m বের করে নিয়ে আসতে পারছি। তাহলে m সমান সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। তাহলে আমরা প্রথমে যে কাজটা করলাম, আমি আবারও বলছি, এই স্পর্শকের সমীকরণ তৈরি করলাম। একটা বিন্দু দিয়ে যায় এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ, যে সমীকরণটাকে আমরা ax প্লাস by প্লাস c এই ফরম্যাটে লিখলাম, সেটা হচ্ছে এখানে যেটা লিখলাম এই ফরম্যাট অনুযায়ী, অথবা আমি এরকম করে সাজিয়ে লিখলাম, একই কথা। এই যে লাস্ট যেটা লিখলাম এই ফরম্যাটে। এবং আমরা এই প্রথম যে লাইনটা ছিল অর্থাৎ সব সরলরেখার সমীকরণ, সেখান থেকে m এর মানটা বের করে নিলাম। তাহলে m সমান সমান y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, এটা একটা m এর মান পেলাম। আর সরল রেখার সমীকরণটা পেলাম, কেউ যদি চিন্তা করে এটা লিখবা m ইন্টু x মাইনাস x1 মাইনাস y প্লাস y1 ইকুয়াল টু 0। এটাকেও তোমরা 2 নাম্বার সমীকরণ বসাতে পারো, আবার যদি এই ফরম্যাটে একটু সুন্দর করে ক্যালকুলেশন করে এটাকে তুমি লিখো 2 নাম্বার সমীকরণ, তাও দুইটাই গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই। আমাদের স্পর্শক হওয়ার যে শর্তটা সবসময় মাথায় রাখতে হবে, এই অধ্যায়ে পরবর্তী অঙ্ক করতে গেলে আমাদের সবসময় যেটা দরকার, যে স্পর্শক হওয়ার যে শর্ত, সেই শর্তটা কিন্তু মনে রাখতে হবে। শর্তটা হচ্ছে 2 নং রেখাটা, আমরা যে রেখাটাকে স্পর্শকের রেখা বলেছিলাম, অর্থাৎ এই যে আমরা স্পর্শক রেখেছি পিটি রেখা, যার সমীকরণ ছিল 2 নাম্বারটা, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে যদি তার কেন্দ্র থেকে রেখাটার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। এই কন্ডিশনটা মুখস্থ রাখতে হবে। এটা কোন একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। তাহলে আমরা আরেকবার চিন্তা করি, কি বলেছি, কোন একটা বৃত্তকে একটা রেখা স্পর্শ করবে, অর্থাৎ এই রেখাটা, এই যে পিটি রেখাটা, চিত্রটার দিকে তাকাও, পিটি রেখাটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে স্পর্শক হবে যদি ও বিন্দু থেকে পিটি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এই যে লম্বটা এঁকেছি আমরা এখানে, তার মানে ওটি হচ্ছে এখানে লম্ব, সেটা অবশ্যই ব্যাসার্ধের সমান হবে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য সবসময় ব্যাসার্ধের সমান হবে। এখন আমরা শিখব কিভাবে আমরা এই লম্ব দৈর্ঘ্যটা বের করব। তার আগে আমাকে মাথায় রাখতে হবে এই বৃত্তের কেন্দ্র কত। আমরা জানি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, অর্থাৎ মূল বিন্দু। তাহলে 0 0 বিন্দু থেকে আমি যদি এই রেখার লম্ব দূরত্ব বের করতে চাই, আমরা সরল রেখায় শিখে এসেছি কোন রেখা থেকে কোন বিন্দুর থেকে কোন রেখার লম্ব দূরত্ব বের করতে হলে প্রথমে ওই বিন্দুর ভুজ এবং কোটির মান সেই সরল রেখার এক্স এবং ওয়াই জায়গায় বসাতে হয়। তাহলে লক্ষ্য করে দেখো, আমি যদি এখানে এক্স এর জায়গায় 0 এবং ওয়াই এর জায়গায় 0 বসাই, তাহলে এই অংশগুলো সবই বাদ হয়ে যাবে। তাহলে আমার শুধুমাত্র থাকবে y1 মাইনাস mx1, এতটুকু থাকবে। তাহলে লক্ষ্য করে দেখো, কোন বিন্দু থেকে যদি আমি কোন রেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে চাই, অর্থাৎ 0 0 বিন্দু থেকে যদি আমি এই রেখাটার লম্ব দূরত্ব নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এক্স এবং ওয়াই এর জায়গায় প্রথমে আমাকে 0 0 বসাতে হবে, অর্থাৎ বিন্দুর স্থানাঙ্কটা বসাতে হবে। আমি যদি বিন্দুর স্থানাঙ্কটা এখানে বসাই, তাহলে এই লম্ব দূরত্বটা আমি পেয়ে যাব। প্রথমে এক্স এর মান 0 বসালে এটা 0 হয়ে যাবে, ওয়াই এর মান 0 বসালে এটা 0 হয়ে যাবে, তারপরে আসবে y1 মাইনাস mx1 ডিভাইডেড বাই
রুট ওভার এক্স এর সহগের বর্গ। এক্স এর সহগ আছে হচ্ছে এখানে এম, তাকে বর্গ করলে এম স্কোয়ার, এবং ওয়াই সহগের বর্গ, ওয়াই হচ্ছে -1, তাকে বর্গ করলে হবে 1, তাদের যোগফল। এটা হচ্ছে আমার মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব নির্ণয় করা। তাহলে শিক্ষার্থীরা একটু জিনিস লক্ষ্য করে দেখো তো, তোমাদের এই যে আমি লম্ব দূরত্বটা বের করলাম, এই লম্ব দূরত্বটা এখানে বের করা আছে, এবং আমরা জানি এই লম্ব দূরত্বটা কার সমান হবে? ব্যাসার্ধের সমান হবে। আমরা জানি এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ, তার সমান হয়ে গেল। এই যে লাস্ট যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এই সর্বশেষ যে লাইনটা আমরা পড়লাম, লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? নো বা স্যার। লম্ব দূরত্বটা আমরা কিভাবে বের করছি, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। আর তোমরা যখন ক্যালকুলেশন গুলো করবা, আমি যখন কাজগুলো করবো বা বুঝাবো, তোমরা সাথে সাথে পাশে লিখেও রাখতে পারো বা খাতার মধ্যে এটা নোট করে রাখতে পারো, এবং সেই অনুযায়ী তোমরা বুঝে নিতে পারবে এটা। আর এই ভিডিও গুলো পরবর্তীতে দেওয়া থাকে, যদি কারো পরবর্তীতে দেখে কোনো সমস্যা মনে করো, তোমরা এই ভিডিওটা দেখবা এবং সলভ করবা। তো আমরা প্রথম যে কাজটা করলাম, আমি আবারও বলছি, আমরা প্রথমে এই স্পর্শকের সমীকরণটা নির্ণয় করেছি। যে স্পর্শকের সমীকরণটার ঢাল হচ্ছে এম, আমি ধরে নিলাম, এবং যে স্পর্শকটা x1 y1 বিন্দুগামী। প্রথম কথা হচ্ছে এটা। তারপর সেখান থেকে আমরা ঢালের মান বের করলাম, এম এর মান, এবং সমীকরণটাকে আমরা একটু সরল আকারে, অর্থাৎ ax + by + c = 0 এই আকারে লিখলাম। এই কারণে লিখলাম, এই আকারে রাখলে আমাদের লম্ব দূরত্বটা বের করতে সহজ হবে। তারপরে আমরা বললাম কেন্দ্র থেকে ওই স্পর্শকের লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান। সেই শর্ত থেকে আমরা লম্ব দূরত্বটা বের করলাম, এবং এখান থেকে লক্ষ্য করে দেখো লম্ব দূরত্বটা এরকমই আসছে, y1 - mx1 /√1 - m স্কয়ার। এটা হচ্ছে আমাদের লম্ব দূরত্বটা চলে আসলো। তো এইটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান পেয়ে গেলাম, এখান থেকে আমাকে সলভ করে এই পিটি স্পর্শকের সমীকরণটা তৈরি করতে হবে। এই পেজটুকে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? কোনো লাইন, এখানে যারা আছো তাদের এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা? বুঝেছি স্যার। তাহলে আমরা একটু সামনে অগ্রসর হই। এখন একটু লক্ষ্য করে আমরা দেখি, এই যে আমরা পেলাম, যে লাস্ট যে সমীকরণটা পেলাম, এই যে এখানে পেলাম লম্ব দূরত্ব, আর এটা পেলাম ব্যাসার্ধের সমান। আমরা এখানে আড়াআড়ি গুণ করলাম পরবর্তী লাইনে। আড়াআড়ি গুণ করার পরে আমার এই রুটটাকে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে বর্গ করলাম। এইবার এই যে এম এর একটা মান পেয়েছিলাম y - y1, কারণ আমি জানি এম হচ্ছে আমার অজানা রাশি, সেই জন্য এম এর যে মানটা পেয়েছিলাম সেই মানটা আমি এখানে বসিয়ে দিলাম। যে দুটা জায়গায় এম আছে, এই লক্ষ্য করে দেখো, এখানে একটা এম আছে, এখানে একটা এম আছে, এবং এম এর উপরে স্কোয়ার আছে দেখে এই পুরাটার উপরে স্কোয়ার হলো। তো এই পর্যন্ত আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে মানটা কিভাবে বসাতে হয়। এখন ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন করার জন্য প্রথমে এই ভগ্নাংশের এই x1 দিয়ে প্রথমে এই উপরের লবে গুণ করেছি। তাহলে x দিয়ে y কে গুণ করলে হবে x1y, আর এই x1 দিয়ে y1 কে গুণ করলে হবে x1y1। তার মানে আমাদের এই ক্যালকুলেশনটা এরকম হয়ে যাচ্ছে, y1 minus x1y minus x1y1 divided by x minus x1 পুরাটার হোল স্কোয়ার।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে y1 এনেছি মাইনাস এক্স ওয়াই ওয়ান, এখানে x1 দিয়ে গুণ করেছি, তারপরে মাইনাস x1 y1 ডিভাইডেড বাই x মাইনাস x1, এবং পুরাটার হোল স্কোয়ার হচ্ছে, এখানে হোল স্কোয়ার আছে দেখি। আর ডান পাশে তেমন কোনো পরিবর্তন করিনি, শুধু মানটা বসিয়েছি এবং উপর নিচে হোল স্কোয়ার ফরম্যাটে রেখেছি। তারপরে এই বাম দিকে হচ্ছে লসাগু করেছি। লসাগু করলে স্বাভাবিক x মাইনাস x1টা হচ্ছে আমার লসাগু, এবং এটা যখন আমরা লসাগু করেছি, এই y1 এর সাথে একবার x গুণ হবে, আরেকবার এখানে x1 y1 হবে, এবং উপরের অংশে আসবে হচ্ছে x1y, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস x1y1। এই হচ্ছে আমার ক্যালকুলেশন, এবং হোল স্কোয়ার থাকবে। এটা হচ্ছে আমার এই বাম পাশের ক্যালকুলেশনটুক, অর্থাৎ এই ক্যালকুলেশনটুক। তো আলটিমেটলি আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, এখান থেকে এই x1y1 এই x1y1 এর সাথে কাটা চলে যাচ্ছে। কাটা চলে যাওয়ার পরে থাকছে xy1 মাইনাস x1y। লক্ষ্য করে দেখো, এটা কাটা যাওয়ার পরে এই অংশটা থেকে যাচ্ছে। আর ডান পাশে a স্কোয়ার থেকে যাচ্ছে, এবং এখানেও যদি আমি লসাগু করি, স্বাভাবিকভাবে ডান পাশে আছে হচ্ছে 1 মাইনাস y মাইনাস y1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই x মাইনাস x1 তার হোল স্কোয়ার। তো আলটিমেটলি আমরা যদি এখানে লসাগু করি, তাহলে এরকম একটা অংশ চলে আসবে, এর সাথে একটা a স্কোয়ার গুণ আকারে আছে, সেই a স্কোয়ারটা রয়ে গেল। স্বাভাবিকভাবে লসাগু হবে x মাইনাস x1 হোল স্কোয়ার, এবং উপরে এই অংশটা চলে আসলো। এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে, দুইটা পক্ষেরই নিচে হরে x মাইনাস x1 এর হোল স্কোয়ার থেকে যাচ্ছে। তাই আমি হর থেকে উভয় পক্ষকে x মাইনাস x1 এর হোল স্কোয়ার দিয়ে যদি গুণ করি, তাহলে এই হরের অংশটা বাদ হয়ে যায়, এবং হরের অংশটা যদি বাদ হয়ে যায়, তখন আমরা শুধু লবের যে অংশটা আছে সেই অংশটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ x মাইনাস xy1 মাইনাস x1y হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু x মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কোয়ার। তো কিভাবে এই যে হরের অংশটা বাদ হলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ক্যালকুলেশনটা একটু মাথায় রাখতে হবে, কিভাবে আমরা এটা করেছি। এটুক নিয়ে কারো কোনো কথা আছে কিনা, এই ক্যালকুলেশনটুক নিয়ে? না স্যার। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশনের শেষ অংশ, অর্থাৎ এখানে একটু লক্ষ্য করে দেখো যে স্পর্শকের সমীকরণটা যখন আমরা লাস্ট তৈরি করব, অর্থাৎ ক্যালকুলেশনটা করলে যে সমীকরণটা তৈরি হবে, এই সমীকরণটা কিভাবে পাবো। এখন লক্ষ্য করে দেখো, এটাকে যদি আমরা হোল স্কোয়ার আছে, আমরা খুব সহজে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি। আর এখানেও দুইটা হোল স্কোয়ার ফরম্যাটে আছে, সেটাকেও আমরা দুইটা হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারি। আর এই a স্কোয়ারটা এখানে রয়ে গেছে। তো আমার মনে হয় a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এটা অ্যাপ্লাই করা খুব কঠিন কোনো কাজ হবে না, সবাই পারবে করতে। এই লাইনটাই হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। এখানে কোনো সমস্যা হবে না, কারণ এটুক পর্যন্ত তোমরা লিখতে পারবা। সমস্যা যেখানে এসে থাকবে সেটা হচ্ছে এই লাইন। এখন লক্ষ্য করে দেখো, এখানে এসে আমরা যে কাজটা করলাম, এই লাইনের পরে এই ক্যালকুলেশনটার পরে আমরা যে কাজটা করলাম, এই সমীকরণটার উভয় পক্ষে একটা 2 যুক্ত অংশ আছে দেখো। তার মানে আমরা এখান থেকে বুঝতেছি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে গেলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম ফরম্যাটে
যেহেতু এখানে আমরা 3টা হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করেছি, তার মানে আমাদের এখানে 3টা 2 যুক্ত অংশ আছে। আমি একটু মার্ক করে রাখলাম, এই 3টা 2 যুক্ত অংশ আছে। আমি এই 3টা 2 কে একটা অংশে রেখে, অর্থাৎ একসাথে রেখে বাকিগুলোকে আমি আলাদাভাবে রেখেছি। খেয়াল করে দেখো, তাহলে এই অংশটার কাজ কি হবে? অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে যতগুলো জায়গায় 2ab ফরম্যাট গুলো আছে, সেই ফরম্যাট গুলোকে একসাথে রেখে বাকিগুলোকে আমি কি করেছি? একসাথে রেখেছি। তার মানে এইখানে দুইটা মাইনাস আছে সমান চিহ্নের ডান পাশে। আমি যদি এই মাইনাসটাকে ডান দিকে নিয়ে আসি, তাহলে নিশ্চয়ই সেটা প্লাস হয়ে যাবে। দেখো, তাই হয়েছে। আর এখানে বাম পাশে এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার আছে আর এক্স ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। এই ডান পাশ থেকে সবগুলোকে যদি আমি বাম দিকে নিয়ে যাই, দেখো লক্ষ্য করে সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। সহজ হিসাব, ক্যালকুলেশন এগুলা। এইবার আমাদের সমীকরণ তৈরি করতে হবে। এই সমীকরণটা তৈরি করার জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে, দেখো এখানে আমি রেড কালার দিয়ে এই লাইনগুলোর এই কয়েকটা জিনিসকে ডিফাইন করেছি। এই কারণে দেখো আমি বাম পাশে এই 3টা জিনিস এক্সট্রা নিয়ে এসেছি। একটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার, একটা ওয়াই স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার, একটা a টু দি পাওয়ার 4। এই 3টা জিনিস কিন্তু বাম পাশে ছিল না, আমি অতিরিক্ত এনেছি। সেই কারণে আমি ডান পাশেও এই 3টা জিনিসকে অতিরিক্ত নিয়ে এসেছি। এই জিনিসটা কি খেয়াল করেছো সবাই? দেখো, বাম দিকে আমি এই 3টা অংশকে নিয়ে এসেছি, তাই আমি ডান পাশেও এই 3টা অংশকে অতিরিক্ত নিয়ে এসেছি। এখন বলতে পারো এটা কেন এনেছি? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে সূত্র প্রয়োগ করার জন্য। লক্ষ্য করে দেখো, ডান পাশে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে যদি আমি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি, তাহলে দেখো এই 6টা অংশ চলে আসে। তোমরা 9-10-এ এরকম একটা সূত্র শিখে আসছিল, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা শিখে আসছিল এরকম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। এই সূত্রটা তোমরা শিখে এসছো। যদি এই সূত্রটা তোমরা এখান থেকে শিখে আসো, তাহলে এই সূত্রটাকে আমি যদি অ্যাপ্লাই করি, তখন এই জিনিসটা চলে আসে। এই প্রথমটা হচ্ছে এক্স এক্স ওয়ান, যাকে স্কোয়ার করলে এটা পাচ্ছি। দেখো এক্স স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার, ওয়াই ওয়াই ওয়ান, এটাকে স্কোয়ার করলে এটা পাচ্ছি ওয়াই স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার। এ স্কোয়ারকে স্কোয়ার করলে পাচ্ছি a টু দি পাওয়ার 4, দেন 2ab প্লাস, তার মানে এই দুইটাকে আমি গুণ করলে এই যে দেখো 2ab ফরম্যাটটা চলে আসতেছে প্লাস। দেন বাকিগুলো যদি আমি গুণ করি, লক্ষ্য করে দেখো a স্কোয়ার যেহেতু মাইনাস আছে, তাই বাকিগুলো মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এটা রাইট পার্টটাকে যে আমরা এই আকারে লিখতে পারি, অর্থাৎ 3টা রাশির বর্গ আকারে লিখতে পারি, আশা করি এটা বুঝতে পেরেছো। আর এই বাম দিকের যে অংশটা আছে, এই অংশটাকে আমরা এরকম একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ যে বৃত্তের সমীকরণটা ছিল আমাদের সেটা, এবং ওই বিন্দুটা বৃত্তের সমীকরণে বসালে যেটা পাবো, অর্থাৎ এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই দুইটার গুণফল আকারে দেখা যায়। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে চলে আসতে পারি, সেটা হচ্ছে কোন একটা বহিস্থ বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের সমীকরণ, ওই বৃত্তের সমীকরণ ইন্টু ওই বিন্দুটা ওই বৃত্তে বসালে যে সমীকরণ পাবো এক্স ওয়াই জায়গায়, তাদের গুণফল ইকুয়াল এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার আকারে আমরা এটা প্রকাশ করতে পারি। তো এটা নর্মাল একটা ক্যালকুলেশন, আমাদের একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করা। তো সবাই একটু ক্যালকুলেশনটা বাসায় একবার করে নিজেরা প্র্যাকটিস করবা।
এবং কোথাও যদি এটা নিয়ে সমস্যা হয় তোমরা ইউটিউবে এই ভিডিওটা দেখে ক্যালকুলেশনটা ঠিক করবা। তো এটা হচ্ছে আমাদের প্রথম অংশ ছিল। কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী অংশটা হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত, এতক্ষণ শিখলাম আমরা অঙ্কিত স্পর্শকের সমীকরণ, আর এখন শিখবো আমরা অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তো প্রথমে আমরা একটা লক্ষ্য করে দেখো, যদি আমরা একটা বৃত্ত চিন্তা করি এবং এই বৃত্তটা তোমাদের একটু আগে আমরা এঁকেছিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দু অর্থাৎ 0 0 এবং বহিস্থ একটা বিন্দু p যার স্থানাঙ্ক x1 y1। একটু আগে আমরা এরকম একটা স্পর্শক আঁকা শিখেছি এবং আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ওই স্পর্শকের লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান। তার মানে এখানে একটা লম্ব আঁকা আছে, তার মানে ওটিটা ওপির উপরে লম্ব। এটা আমরা এর আগেও শিখে এসেছি 9-10-এ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তো আমাকে এখন এই যে এই পি বিন্দু থেকে যে পিটি যে স্পর্শকটা এঁকেছি, এই স্পর্শকের দৈর্ঘ্যটা কতটুকু হবে, মানে এতটুকুর লেন্থটা কতটুকু হবে সেটা আমরা বের করব। তো সেই জন্য আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণে তার কেন্দ্র 0 0, ব্যাসার্ধ এ যেটা এই ব্লু সার্কেল, আর অরেঞ্জ কালারের যে লাইনটা আছে সেটা হচ্ছে পিটি স্পর্শক, যেটা দৈর্ঘ্য আমরা নির্ণয় করব, যার একটা বিন্দু হচ্ছে পি বিন্দু বহিস্থ বিন্দু, যার স্থানাঙ্ক x1 y1। এবার আমরা এই ও বিন্দু আর পি বিন্দু যদি যোগ করে দেই তাহলে একটা রেখা পাবো ওপি রেখা, এবং ও বিন্দু থেকে ওটি পিটি এর উপর লম্ব, কারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। যদি সেটা লম্ব হয় তাহলে ও পিটি এই যে ত্রিভুজটা পাবো এটা একটা সমকোণী ত্রিভুজ। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, ও হচ্ছে মূল বিন্দু 0 0, আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1। আমরা এই দুইটা বিন্দুর দূরত্ব ওপির মান কিন্তু আমরা সহজেই স্থানাঙ্কে আমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছি, এবং এটা তোমরা 9-10-এও পড়ে আসছো, দুটা বিন্দুর দূরত্ব নিয়ে নয় করা। আশা করি সরলরেখা এটা করে আসছো, দুটা বিন্দুর দূরত্ব নির্ণয় করা, তাদের ভুজদ্বয়ের বিয়োগফলের পার্থক্য এবং কোটিদ্বয়ের বিয়োগফলের পার্থক্যের বর্গের সমষ্টির কে বর্গমূল করলে আমরা দূরত্ব পাই। এখান থেকে আমরা ওপির মানটা বের করে নিয়ে আসলাম। তাহলে ওপি পেয়ে গেলাম √x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার, এটাকে বর্গ করলে ওপি স্কয়ারের মান পেলাম। এখন বলতে পারো কেন এটা করব? আমরা এই কারণে এটা করব, একটু পরে আমাকে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। আর পিথাগোরাসের উপপাদ্যে আমরা যদি ওপি পেয়ে যাই তাহলে আমরা সহজেই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা ওপি স্কয়ারের মান এখানে বসাতে পারবো। কারণ পিথাগোরাসের উপপাদ্যটা আমরা জানি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা একটা সমকোণী ত্রিভুজ, ওপি স্কয়ার ইকুয়াল টু ওটি স্কয়ার প্লাস পিটি স্কয়ার। সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, তার মানে ওপি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। যেহেতু আমাদের পিটির মান বের করতে হবে, তাহলে পিটি স্কয়ারকে রেখে বাকিগুলোকে ডান দিকে সরিয়ে নিলাম, এবং ওপি স্কয়ার মাইনাস ওটি স্কয়ারকে রুট করলে আমি পিটির মান পেয়ে যাব। এবং একটু আগে আমরা
ওপি স্কোয়ারের মান, কেন আমরা এখানে স্কোয়ার বের করেছিলাম এখন বুঝতে পারছো। এই যে ওপি স্কোয়ার, এই জায়গায় আমরা এই মানটা এখানে বসিয়ে দিলাম। আর ওটি হচ্ছে ব্যাসার্ধ, যার মান হচ্ছে এ, তার স্কোয়ার আছে তাই এ স্কোয়ার। তার মানে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য পিটির মান হবে √ওভার x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস a স্কোয়ার, অর্থাৎ ওই বিন্দুর ভুজের বর্গ প্লাস কোটির বর্গ মাইনাস বৃত্তের ব্যাসার্ধের বর্গ, এদের বর্গমূল হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। তো আশা করি এরকম যদি কোনো অঙ্ক দিয়ে থাকে যে কোনো একটা বহিস্থ বিন্দু থেকে বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা, আশা করি এই অঙ্কটা এই ফরম্যাটে নিয়ে এসে তোমরা সহজেই এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করতে পারবে। কাজে আমাকে এই লাইনটা, যে লাস্টের যে লাইনটা, এটা আমাকে মাথায় রাখতে হবে, একটা বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই নো স্যার। স্পর্শকের দৈর্ঘ্য নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে আমরা কিভাবে স্পর্শকের দৈর্ঘ্যটা আঁকলাম বা কিভাবে দৈর্ঘ্যটা নির্ণয় করলাম? এখানে খুবই সহজ জিনিস, আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করেছি। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এই বৃত্তের ক্ষেত্রে x1 y1 বহিস্থ বিন্দু থেকে আমি যদি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে সূত্রটা হচ্ছে √ওভার এই এক্সটা এখানে এক্স এর জায়গায় বসছে, অর্থাৎ x1 স্কোয়ার প্লাস এই বিন্দুটার স্থানাঙ্ক এখানে y জায়গায় বসতেছে, অর্থাৎ y1 স্কোয়ার মাইনাস, এবং এই এ স্কোয়ারটা মাইনাস করে এই পাশে নিয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি স্পর্শকের দৈর্ঘ্য। তো এই সূত্র যদি আমি এখন সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার না দিয়ে যদি আমাদের সমীকরণটা এরকম দেওয়া থাকে, এটাও তো বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এই ফরম্যাটে থাকে, তখন আমরা এই বিন্দু থেকে বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করব? সেক্ষেত্রেও খুব সহজ জিনিস, আমরা একটু আগেই বলেছিলাম রুট আগে আসবে, এবং এই জায়গায় এক্স এর জায়গায় যতগুলো জায়গা আছে এক্স এবং ওয়াই এর, ততগুলো জায়গায় ওই যে ওই বিন্দুর যে বিন্দুটা বহিস্থ বিন্দু, সেই বিন্দুর ভুজ এবং কোটির মান যথাক্রমে এক্স এবং ওয়াই জায়গায় বসিয়ে তাকে বর্গমূল করলেই আমি আমাদের স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাব। তার মানে এই যে দেখো, লক্ষ্য করে এক্স এর জায়গায় যদি আমি x1 বসাই, এই ওয়াই এর জায়গায় যদি আমি y1 বসাই, 2g এই এক্স এর জায়গায় x1 বসাই, এই ওয়াই এর জায়গায় y1 বসাই, এবং এই পুরোটাকে আমি যদি একটা বর্গমূল করি, যে মানটা পাবো সেটাই হবে আমার স্পর্শকের দৈর্ঘ্য। তো এইগুলো আমাদের আপাতত সূত্র আকারে আমরা জেনে রাখলাম, যখন আমরা অঙ্ক করব তখন এই সূত্রগুলোর প্রয়োগ আমরা শিখব। তো আশা করি আগামী ক্লাস থেকে আমরা অঙ্কে চলে যাব এবং অঙ্কগুলো করব, এবং অঙ্কগুলো করার সময় তোমাদের সূত্রগুলো প্রয়োজন হবে। তো গত লেকচার এবং এই লেকচার যে সূত্রগুলো, এগুলো বাসায় ভালোভাবে তোমরা দেখবে, যাতে আগামী ক্লাসগুলোতে তোমাদের বুঝতে সহজ হবে। তো আজকে ক্লাসের সময় প্রায় শেষ, তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? তো আশা করি কারো কোনো প্রশ্ন নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।